আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি। স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান। আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্বারোপ। বগুড়ার দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে ৩ ভাইয়ের গরুর খামার। দুগ্ধশিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্বারোপ। এবং বিপিএলে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিক। বিভাগীয় শহর বরিশালেই হবে জয়োৎসব। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ৬ সংস্কার কমিশনের রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, কমিশনের আশু করণীয় সুপারিশগুলো বাস্তবায়ন করতে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। এসব নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করবে সরকার। চকর মালিথা জানাচ্ছেন। ২০০০ পৃষ্ঠার ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ রিপোর্ট মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর কমিশনের আশু করণীয় সুপারিশগুলো নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। আইন উপদেষ্টা আসিফ নজরুল রিপোর্টের চুম্বক অংশ নিয়ে বক্তব্য উপস্থাপন করেন। এই সরকারের আশু করণীয় কি, সেই ধরনের সংস্কার প্রস্তাবগুলো আলাদা করে আমাদের কাছে দিয়েছেন এবং এটা অবশ্যই আগামী নির্বাচনের আগেই এই সংস্কারগুলো করা প্রয়োজন বলে ওনারা মনে করেন। কিছু ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্য প্রয়োজন হতে পারে, এটা আমরা আলোচনা করে ঠিক করব। আর রাজনৈতিক ঐক্যমত্যের লক্ষ্যে ফেব্রুয়ারি মাঝামাঝি সময় থেকে আলাপ শুরু হবে এবং এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপারে মতৈক্যে পৌঁছানোর চেষ্টা করা হবে। স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ আছে কমিশনের রিপোর্টে। বর্তমানে ৪৩টি মন্ত্রণালয়, ৬১টি বিভাগ রয়েছে, ওনারা ২৫টি মন্ত্রণালয় এবং ৪০টি বিভাগ পুনর্বিন্যাস করার সুপারিশ করেছেন। নতুন দুটো বিভাগের কথা বলেছেন কুমিল্লা এবং ফরিদপুরে। আরও ৫ কমিশনের রিপোর্টের জরুরি বিষয়গুলো উঠে আসে সংবাদ সম্মেলনে। জুডিশিয়াল সার্ভিস সদস্যদের জন্য আচরণ বিধিমালা জারি করার কথা বলেছেন। পুলিশ সংস্কার কমিশন একই কথা বলেছেন, যারা তদন্ত করবে তারা সেপারেট একটা ইউনিট থাকবে, তারা বদলি হলে অন্য থানায় তদন্ত ইউনিটেই বদলি হবে। নির্বাচন পর্যবেক্ষণ এবং গণমাধ্যম নীতিমালা পর্যবেক্ষণ এবং সাংবাদিক নীতিমালা এগুলি সংশোধন করার কথা বলেছেন। কালো টাকা কোনোদিনও সাদা করা যাবে না, এই সংক্রান্ত আইনি বিধান করার কথা বলেছেন। বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে শাস্তির আওতায় আনার কথা বলেছেন। দুর্নীতি দমন কমিশনকে আরও শক্তিশালী, আরও জবাবদিহিতামূলক, আরও স্বচ্ছ করার জন্য প্রয়োজনীয় আইনগত এবং প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছেন। সংবিধান সংশোধন কমিশন কোনো আশু করণীয় কিছু বলেন নাই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্তমান সরকারের মেয়াদ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। আমাদের এই সরকারের অযথা এই সময় ক্ষেপণ করা সরকারের থেকে থাকার বিন্দুমাত্র ইচ্ছা নাই। আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য ফান্ডামেন্টাল রাষ্ট্র মেরামতের ফান্ডামেন্টাল শর্ত পূরণ করার জন্য রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যেই সংস্কারগুলো অতি জরুরি সেগুলি করার সাথে সাথে নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমে আমরা চলে যেতে চাই।
এটা নিয়ে কোনো রকম দ্বিধাদ্বন্দ্বের অবকাশ নেই। আইন উপদেষ্টা বলেন, অবাধ মত প্রকাশের স্বাধীনতা এবং সরকারের উদারতার কারণেই স্বৈরাচার শক্তি মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে। জকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার থেকে গাজীপুর এলাকা সহ সারা দেশে একই অভিযান শুরু হবে। তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, শুক্রবার রাতে গাজীপুরে ছাত্র জনতার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও বিবরণীতে উল্লেখ করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের নাম মোবাশ্বির হোসাইন। তিনি গাজীপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী। ঘটনার পরপরই মোবাশ্বির হোসাইন গণমাধ্যমকে জানান, গাজীপুরে তাদের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি শেষে তারা আহতদের দেখতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। সে সময় একটি মোটরসাইকেল থেকে গুলি করলে তার ডান হাতে গুলি লাগে। পরে পুলিশ তাকে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। শুক্রবার রাতে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় 15 জন আহত হন। এ হামলার প্রতিবাদে রাতেই গাজীপুর মহানগরে বিক্ষোভ সমাবেশ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে শনিবার দুপুরে শহরের রাজবাড়ী সড়কে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়। গাজীপুরে ছাত্রদের উপর হামলার প্রতিবাদ এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ সহ জুলাই গণঅভ্যুত্থানের ছাত্ররা অংশ নেন। সমাবেশে ছাত্র নেতারা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার সমালোচনা করেন। সে সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার কফিন বানিয়ে প্রতিবাদী গায়বানা জানাজার আয়োজন করে। পরে বিক্ষোভ মিছিল করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গত 15 বছর স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। 24-এর গণঅভ্যুত্থান তুলে ধরে দ্রোহের গ্রাফিতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি ষড়যন্ত্রমূলক কাজ সম্পর্কে সজাগ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। একই অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের সমালোচনা করা হলেও একে ব্যর্থ হতে দেয়া যাবে না। জাকি আক্তার জানাচ্ছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রতিটি কর্মকাণ্ড সারা দেশে গ্রাফিতির মাধ্যমে তুলে ধরে ছাত্র জনতা। এসব গ্রাফিতিকে এক করে লেখক GM রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। বিশিষ্টজনেরা বলেন, 24-এর আন্দোলন প্রজন্মের পর প্রজন্ম ধরে রাখতে সাহায্য করবে এই বই। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অভিযোগ করেন, 20-এর কাছে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে শেখ হাসিনা বড় চক্রান্ত শুরু করেছে। ইউনুসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানো? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগারগুলো। আমরা রিসার্চের মাধ্যমে কি ভয়াবহ 15টা বছর ছিল সেটা সবাইকে জানাবো। প্রত্যেকটা ক্যাম্পাসে সেমিনার করব। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে সে যে অন্যায় অবিচার করেছে সেটা আমরা লিখে রাখবো, যাতে বাংলাদেশে এই পতিত স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গ জীবনেও যাতে না ফিরে আসতে পারে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার ধ্বংসাত্মক কাজে ভারত সাহায্য করছে। পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনা উস্কানি দিচ্ছে এবং তাকে সাপোর্ট করছে তাদের পলিসি। এটা তো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। এটা একটা স্বাধীন গণতান্ত্রিক দেশের উপর আরেকটি স্বাধীন রাষ্ট্র, এটা তো চরমভাবে আন্তর্জাতিক রীতি নীতি সমস্ত কিছু লঙ্ঘন করে এই কাজটি করছে। অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। ছাত্র জনতার অভ্যুত্থানের বিজয় সমুন্নত রাখতে কোনো কর্মকাণ্ডে জনগণ যেন আক্রান্ত না হয় সেদিকে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাকি আক্তার, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, স্বাধীনতার 54 বছরে কোনো অপকর্ম জামায়াতকে স্পর্শ করেনি, কিন্তু যে দলই অতীতে ক্ষমতায় এসেছে তারা দুর্নীতি ও লুটপাট করেছে।
কক্সবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী একটি মাত্র দল যাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, যা এখনও নিবন্ধন ফিরে পায়নি। সে সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, 24-এর গণহত্যার বিচার অবশ্যই আগে করতে হবে, তারপর অন্য কাজ। আমরা অবশ্যই অপকর্মের বিচার চাই। আমাদের কথা স্পষ্ট, সবগুলা খুনের বিচার হতে হবে। বিশেষ করে 24-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আগে বিচার, তারপরে অন্য কাজ। এ বিচার না হলে শহীদদের আত্মার সাথে বেঈমানি করা হবে। শহীদদের আত্মা কষ্ট পাবে। যারা বুক চিতিয়ে দেশবাসীকে আজকে কথা বলার, সম্মানের সাথে মর্যাদার সাথে চলাফেরা করার পরিবেশ এনে দিয়েছে, আমরা তাদের সাথে বেঈমানি করতে পারবো না। দেশের আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পরিবেশ সহ সার্বিক সচেতনতা ও সম্প্রীতির আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। রাজধানীতে চট্টগ্রাম সমিতির ঢাকার মেজবান ও মিলন মেলায় প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু বলেছেন, হুমকিতে থাকা মানব সভ্যতা রক্ষায় প্লাস্টিক সহ সব দূষণ প্রতিরোধে জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপের বিকল্প নেই। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়ে তিনি প্রকৃতি রক্ষায় ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান জানান। আলিমাল রাজি জানাচ্ছেন। বৈচিত্র্যময় ভূপ্রকৃতি আর নানা জাতিগোষ্ঠীর সম্মিলনে ইতিহাস ঐতিহ্যের গুরুত্বপূর্ণ ধারা বহন করা চট্টগ্রাম খ্যাত প্রাচ্যের রানী হিসেবেও। দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত চট্টগ্রামের শতবর্ষী সমাজসেবামূলক সংগঠন চট্টগ্রাম সমিতি ঢাকা 1997 সাল থেকে সমাজসেবা, শিক্ষা, গবেষণা, বিজ্ঞান, পরিবেশ রক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের সম্মাননা জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় চলতি বছর পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে দীর্ঘদিনের গবেষণা ও তাৎপর্যপূর্ণ অবদানের জন্য চট্টগ্রাম সমিতি পদকে ভূষিত হয়েছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। সমাজসেবা, শিল্প ও চিকিৎসা খাতে বিশেষ অবদানের জন্যও আরও 4 গুণী ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হয়। মোহাম্মদপুরের শারীরিক শিক্ষা কলেজে আয়োজিত মেজবান ও মিলন মেলায় সামাজিক সম্প্রীতি ও পরিবেশ বান্ধব জীবনাচারে টেকসই অগ্রগতি নিশ্চিতে জোর দেন বিশিষ্টজনরা। যে চট্টগ্রামের যে ঐতিহ্য, সংস্কৃতি এবং যেই উদ্দেশ্যে এই সংগঠনটা গঠিত হয়েছে সেটার যাতে অব্যাহত থাকে। ঐতিহ্যবাহী যে আমরা মেজবান করি, এই মেজবানকে সার্থক করার জন্য সবাই এসে আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। হৃদয়ের টানে, মনের টানে বড় বাড়ির মানুষ দেখি, চিটাঙ্গের মানুষের কর্ণফুলের গন্ধ, কর্ণফুলের গ্রান, পাহাড়ের গ্রান, এবারে বলে চিটাং সবাই তুমি যাই স্থান ব্যবসা করি, মানে দেশকে কোনো উপকার করতে পারি। আমরা স্কুল চালাই, ক্লিনিক চালাই, ফ্রি ক্লিনিক চালাই। দোয়া করেন যে বিএসআরএম এই দেশকে আর 100 বছর কাজ করতে পারি। রোগী চিকিৎসক সম্পর্কটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে। আমাদের দেশে একটা স্বাস্থ্য আন্দোলন দরকার, যাতে মানুষজন কিভাবে সুস্থ থাকতে পারেন, কিভাবে অসুস্থ না হতে হন এবং অসুস্থ হলে কিভাবে দ্রুত চিকিৎসা নিতে পারেন। প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার কমানোর পাশাপাশি বায়ু, পানি ও শব্দ দূষণ রোধে সার্বিক সচেতনতা ও কার্যকর উদ্যোগে গুরুত্ব আরোপ করেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। পরিবেশে যে বিপর্যয় ঘটছে, যে বিপর্যয়গুলোর মধ্যে কিন্তু বায়ু দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ এবং আমাদের জল দূষণ, এই যে আমাদের যে নানা ধরনের দূষণ, এই দূষণের কারণ কিন্তু আমরাই কিন্তু করছি। এবং আমরা যা খাচ্ছি, এই মাটিতে যখন যাচ্ছে এই প্লাস্টিক, এই মাইক্রন কিন্তু আমাদের শরীরেও আসছে। প্লাস্টিকের ব্যবহার যদি না কমাই, আমাদের এই পরিবেশ প্রকৃতিকে কিন্তু এই প্লাস্টিক দুর্বিষহ করে ফেলছে। একেবারে রাতারাতি তো বন্ধ করা যাবে না, কিন্তু ব্যবহারটা কমাতে হবে। আপনারা যদি সচেতন হন তাহলেই কিন্তু একটা বিশাল উপকার হবে বাংলাদেশের। এবং আমাদের প্রত্যেকের কিন্তু কিছু না কিছু ক্ষমতা আছে, তার সাথে মমতা মিশিয়ে যখনই আমরা এগিয়ে আসব, তখনই আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে
এবং এই দেশটা ভালো থাকবে। সময়ের প্রয়োজনে ইতিহাস ঐতিহ্য রক্ষা যেমন জরুরি, তেমনি নিরাপদ ভবিষ্যতের জন্য পরিবেশ বান্ধব জীবনাচারের বিকল্প নেই বলে অভিমত সমাজবিজ্ঞানীদের। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বগুড়ার নুরুল আমিন টুটুল, নুরুল হুদা তিলক এবং নুরুল বাশার চন্দন উদ্যোক্তা 3 ভাই গুণগত মান বজায় রাখতে নিজের খামারে উৎপাদিত দুধ দিয়ে তৈরি করছেন দই, মিষ্টি। এতে উৎপাদিত দুধের মূল্য সংযোজনের মাধ্যমে লাভবান হচ্ছেন তারা। তবে তাদের দাবি, খোলা বাজারে বিক্রি হওয়া দুধের মান নিয়ন্ত্রণ জরুরি। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। বগুড়ার কদমতলী এলাকার এই খামারটিতে গরু আছে 100টির মতো। এখান থেকে পাওয়া যায় প্রতিদিন প্রায় 400 লিটার দুধ। দই এবং মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে উদ্যোক্তারা এই খামারটি গড়ে তোলেন। আমি যখন দেখলাম যে আমি যখন ভালো জিনিস খাওয়াতে যাব, তখন আমার বাইরে থেকে যে দুধটা আমি কিনি, এই দুধটা সবসময় ভালো পাই না। তখন আমার মাথার আসে যে আমাকে নিজেই ডেয়ারি করতে হবে। 2001 সাল থেকেই শুরু করি। শুধু হলিস্টাইন ফ্রিজিয়ান পালি না, হলিস্টাইন ফ্রিজিয়ানের ফ্যাটটা থাকে একটু কম, আর এর সঙ্গে আমি জার্সি গরুটা পালি, এগুলোতে ফ্যাট বেশি। এই দুধ দিয়ে যখন আমি দই বানাই, ঘিটা তৈরি করি, এটার সঙ্গে অন্যগুলোর মেলে না আর কি। বগুড়ার সূত্রাপুরের এই মিষ্টি তৈরির কারখানায় বিভিন্ন ধরনের মিষ্টি তৈরিতে প্রতিদিন প্রায় 60 মণ দুধের প্রয়োজন হয়। নিজেদের খামারে উৎপাদিত দুধের বাইরেও বিশাল পরিমাণ দুধ কিনতে হয় তাদেরকে। তবে বাজারে দুধের মান নিয়ে তাদের শঙ্কা রয়েছে। 1 মণ দুধ থেকে 8 কেজি ছানা আসার কথা, সেখানে বর্তমানে দুধের ভিতরে পানি দেওয়ার কারণে পানি থেকে তো আর ছানা বের হবে না। ওরা 7 কেজির উপরে দিতে পারে না। মানে আমার 1 কেজি ছানা মনে ঘাটতি হয়। এটা মেশানো পানি, এটা মেশানো পানি ইউজ করা হয়। একটা পানির অংশ দুধের ভিতরে যেটা থাকে এটা ন্যাচারাল, এটাতে আমাদের ছানাতে কোনো এফেক্ট করে না। এই শিল্পের সুষ্ঠু বিকাশে দুধের উৎপাদন থেকে মিষ্টি তৈরির প্রতিটি ধাপে গুণগত মান এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এখানে মিষ্টি তৈরির এই মিষ্টি ব্যস্ততা জানান দিচ্ছে বাংলাদেশে দুগ্ধ শিল্পের অপার সম্ভাবনার কথা। স্থানীয় ভিত্তিতে যে দুধগুলো উৎপাদন হয় সেগুলো দিয়ে স্থানীয় পর্যায়ে এই শিল্পটিকে আরও বড় করা যায়। এর জন্য দরকার জাতীয়ভাবে পৃষ্ঠপোষক। সেই ক্ষেত্রে দুগ্ধ সত্যিকার অর্থে একটি বড় শিল্প হতে পারে এবং এই শিল্প দেশের বাইরে রপ্তানিমুখে আমাদের জন্য হতে পারে, এটা অপার সম্ভাবনা। বগুড়ার সূত্রাপুর থেকে শেখ সিরাজ, চ্যানেল। এবারে ভাষার মাস ফেব্রুয়ারি। শিশুদের নিয়ে অমর 21 বইমেলায় প্রকাশ হয়েছে প্রকৃতি কথা কমিক সিরিজের প্রথম বই ছোট্ট পাখি চন্দনা। বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর এই বইটি পাওয়া যাবে অমর 21 বইমেলার বাংলা একাডেমির প্রাঙ্গণে 858-859 নম্বর স্টলে। আরও জানাচ্ছেন ইফতেখার উদ্দিন। অমর 21 বইমেলার 8ম দিনে লেখক, পাঠক ও দর্শনার্থীদের ভিড়। পছন্দের বই কিনছেন গ্রন্থপ্রেমীরা। আমি প্রতি বছরই বইমেলায় আসি এবং আমি সারা বছর অপেক্ষা করি কখন বইমেলা হবে। অমর 21 বইমেলায় আসতে পেরে খুবই ভালো লাগছে। জিয়াউর রহমানের জীবনী কিনেছি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন থেকে বইমেলায় উন্মোচিত হয়েছে প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবুর প্রকৃতি বিষয়ক কমিক প্রকৃতি কথা সিরিজের প্রথম বই ছোট্ট পাখি চন্দনা। শিশুদের প্রকৃতির প্রতি আকর্ষণ করতে এই প্রচেষ্টা বলে জানান লেখক। বাচ্চারা কম্পিউটার এবং গেম এবং তার সাথে সাথে মোবাইল সব কিছু মিলিয়ে কিন্তু ফোকাসটা চলে গেছে কিন্তু এখন অনেক বেশি যান্ত্রিক দিকে। তো সেখানে এই পাখি কী অবদান রাখে কিংবা গাছ কী অবদান রাখে সেই ব্যাপারটি কিন্তু আমরাও যেমন ভুলে যাচ্ছি, আমাদের বাচ্চারাও কিন্তু এর ব্যাপারে একেবারে অজ্ঞ। তো সেখান থেকেই এই বইটার ব্যাপারে, যেহেতু আমি প্রকৃতি পরিবেশ নিয়ে কাজ করি, সে কারণেই কিন্তু মাথায় আসলো যে বাচ্চাদের জন্য এমন কিছু করা দরকার যেটা আকর্ষণীয় হবে এবং বাংলা এবং ইংরেজিতে হবে, যাতে ইংলিশ মিডিয়ামে যারা পড়াশোনা করে কিংবা যারা বাংলা সেভাবে চর্চা করে না, তারা যাতে এই মেসেজগুলো বুঝতে পারে। মঞ্চে উন্মোচিত হয়েছে কবিতা, গল্প, উপন্যাস সহ নানা বই। কবিতার মধ্যে
বইমেলায় নিজেদের বই নিয়ে অনুভূতি তুলে ধরেন লেখকরা। বইটির নাম নীতিকাব্য। এখানে ন্যায় নীতির কথা বলা আছে এবং সমাজ ও জাতির দিক নির্দেশনা দেওয়া আছে। প্রথম কাব্যগ্রন্থ এটা আমার। তবে এখানের মধ্যে প্রেমের কবিতা, দ্রোহের কবিতা, মানে সৃষ্টিশীল অনেক কবিতা আছে। আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে যার নাম তৃতীয় প্রহর। তৃতীয় প্রহর বলতে রাত 12টা থেকে 3টা পর্যন্ত সময় বোঝায়। এই টাইমে মানুষের অনেক চিন্তা ভাবনা আসে। অমর একুশে বইমেলায় এখন পর্যন্ত মোট প্রকাশিত বইয়ের সংখ্যা 350 ছাড়িয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই, ঢাকা। এবারে আই স্পোর্টস। নির্বাচন, বিচার ও পুলিশ বিভাগ সহ কয়েকটি বিষয়ের সংস্কারে জাতীয় ঐক্যমত প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনেরা। সিলেটে কবি নজরুল অডিটোরিয়ামের সংস্কার, জাতীয় ঐক্য ও ভাবনা শীর্ষক নাগরিক সংলাপে বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধে সবাইকে একসাথে কাজ করতে হবে। সিলেট প্রেস ক্লাব আয়োজিত এই সংলাপে অংশ নেন বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। কত টাকার দুর্নীতি হতে পারে বলতে পারেন? প্রায় 7 লক্ষ কোটি আমাদের দেশে। তার মানে এই টাকা কোথাও না কোথাও তসরুপ হয়েছে এবং এর মধ্যে সব রাজনীতিবিদ নিয়েছেন? জি না, সরকারি আমলাদের ভাগ সবচেয়ে বেশি। কয়েক বছরে বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় সব কাঠামোটি নষ্ট হয়ে গেছে। অফিসারের দিকে তাকান, মাস্টারের দিকে তাকান, অর্থনীতিবিদের দিকে তাকান, ব্যাংকের দিকে তাকান, সব জায়গায় যেন কেমন কি হয়ে গেছে। আমি তো আর ব্যাখ্যা দিতে চাচ্ছি না। সংবাদের পর্যায়ে নিয়ে নিচ্ছি খানিকক্ষণের বিরতি। আর বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। দীর্ঘ 27 বছর পর দিল্লির বিধানসভায় বিজেপির জয়, পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের অভিনন্দন। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। রাষ্ট্রীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে 1 মাসেরও বেশি সময়ের মধ্যে 14 জন বিসিএস কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করাকে বৈষম্যমূলক বলে প্রতিবাদ জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। আগামী 1 সপ্তাহের মধ্যে বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। ঢাকার রিপোর্টার্স ইউনিটির সাগর রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রশাসন ক্যাডারের পক্ষ থেকে বৈষম্যমূলকভাবে এই কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। প্রশাসন সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে তাও বৈষম্যপূর্ণ বলে মন্তব্য করেন তারা। আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত অন্যায় বরখাস্তের আদেশ প্রত্যাহার করা না হলে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ আগামীতে কর্মবিরতি সহ সারা বাংলাদেশে ধারাবাহিক কর্মসূচি পালন করবে। পুরো বাংলাদেশ অস্থির হয়ে যেতে পারে। আমরা সেই পথে হাঁটতে চাই না, আমরা অস্থিতিশীলতা চাই না, আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদ ঠেকাতে গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন সংস্কার বিশ্লেষণ আলোচনায় তিনি বলেন, সংকটে থাকা সরকার দিয়ে দীর্ঘদিন দেশ চালানো সম্ভব নয়। এই পরিস্থিতিতে দেশে একটি মানসম্মত জাতীয় নির্বাচন দরকার। আলোচনায় অন্যদের মধ্যে ছিলেন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম সারওয়ার মিলন, নিরাপদ সড়ক চায়ের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আমিনুল করিম এবং অন্যরা। লতিফুর রহমান দায়িত্ব নিয়ে 6 ঘন্টার মধ্যে বোধহয় 15টা সচিব বদলে দিয়েছিলেন। কেউ তো কোনো কথা বলেনি, কিন্তু আপনি করতে পারেন না। যদি করতেন তাহলে হয়তো পুলিশও একদিন সোজা হয়ে যেত। কিন্তু যখন দেখেছে এরা বলছে না ইনক্লুসিভ থাকবে পলিটিক্স, সবাইকে নিয়ে করতে চাই, তাহলে আমাকে তো বাদ দিতে পারবে না, আমিও আছি, অতএব আমি কথাও বলতে পারবো। তাই করছে তারা। খুব সম্প্রতি এরকম একটা অশুভ ইঙ্গিত পাওয়া গেছে, বিশেষ করে যে 32 নম্বরের বাড়ি ভাঙ্গার পরে সিরিজ ধরে ভাঙতে শুরু করেছে। উনি যখন বলেন যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দেব, তখন মানুষ মনে করে তোর ভাষণ দেওয়া দেখাচ্ছি। হতেই পারে, আমি এটা অন্যায় মনে করছি না।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আমরা জ্বালানি সংকটের মধ্য দিয়ে চলছি। ঘাটতির বড় কারণ স্থানীয় গ্যাস অনুসন্ধান ঠিকভাবে হয়নি। বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির অভিষেক অনুষ্ঠানে তিনি বাপেক্সের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে উল্লেখ করে বলেন, দুর্নীতি কমাতে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য কমিটি গঠন করা হয়েছে। সমিতির সভাপতি ডক্টর বদরুল ইমাম ও সাধারণ সম্পাদক ডক্টর আনোয়ার জাহিদ এবং অন্যরাও ছিলেন। এই ঘাটতি হওয়ার একটা বড় কারণ হলো যে স্থানীয় যে গ্যাস ক্ষেত্রগুলো আবিষ্কারের জন্য কোনো নেওয়া হয় না, কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয় না। আরও যেসব জায়গায় আছে অনশোর এবং অফশোর, সেগুলো যদি ড্রিলিং করা হতো তাহলে হয়তো আমরা আজকে যে গ্যাসের যে সংকট, সেই সংকটে আমরা আপতিত হতাম না। বৈষম্যহীন শক্তিশালী বাংলাদেশ গড়ার উপর গুরুত্ব আরোপ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। কক্সবাজারের পেকুয়ায় শিক্ষক কর্মচারী সম্মেলন ও চড়ুইভাতি অনুষ্ঠানে তিনি বলেন, মনুষ্যত্ববোধ সম্পন্ন মানবিক পৃথিবী গড়ে তুলতে শিক্ষকরাই জাতিকে শিক্ষা দিয়ে থাকেন। এ সময় পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিলেন। আমরা দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা ধৈর্য ধরুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং উস্কানিমূলক যে কোনো পদক্ষেপে আপনারা অংশগ্রহণ করবেন না। দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথে গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের বাধা আসতে পারে। আর অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করব, আপনারা শক্ত হাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। আনুষ্ঠানিক ফলাফল ঘোষণায় দিল্লি বিধানসভা নির্বাচনে জয় পেয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। দীর্ঘ ২৭ বছর পর দিল্লির মসনদে বসতে যাচ্ছে দলটি। আম আদমি পার্টির প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল হেরে গেছেন। তাকে ৩,১৮২ ভোটের ব্যবধানে হারিয়েছেন বিজেপি প্রার্থী প্রবেশ সিংহ। পরাজয় মেনে নিয়ে বিজেপিকে অভিনন্দন জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মানুষের রায় অনুযায়ী গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন বলে জানান তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, জনতাই সর্বশক্তিমান, উন্নয়ন এবং সুশাসনের জয় হল। দিল্লির বিধানসভায় সরকার গঠনের প্রয়োজন ছিল ৩৬টি আসন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ভোট গণনায় মোট ৭০ আসনের মধ্যে বিজেপি জয় পেয়েছে ৪৮টিতে, আম আদমি জয় পেয়েছে ২২টিতে এবং একটি আসনেও জয়ী হতে পারেননি কংগ্রেস। আই স্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। অনুষ্ঠিত হল AUST আন্তঃবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা উচ্ছ্বাসের স্পন্দন। আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির কালচারাল ক্লাব এ আয়োজন করে। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে দুদিনের এ আয়োজনে নাচ, গান, অভিনয়, কবিতা আবৃত্তি ও ভিজুয়াল আর্টের পরিবেশনা হয়। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ।
ইন্টেরিয়র ডিজাইন ও প্রযুক্তির সমন্বয়ে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশের উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হয়েছে নেক্সট ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ শীর্ষক সেমিনার। দিনব্যাপী আয়োজনে ইন্টেরিয়র টেকনোলজি ও ফার্নিচার টেকনোলজি ফেয়ারের মাধ্যমে আধুনিক ডিজাইন ধারণা ও প্রযুক্তির ব্যবহার তুলে ধরা হয়। বিশিষ্ট স্থপতি NR খান, আশিক ইকবাল, আব্দুল গাফফার এবং খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার ও শিক্ষার্থীরা সেমিনারে অংশগ্রহণ করেন। আগামী দিনের ইন্টেরিয়র খাতকে আধুনিক ও টেকসই করে গড়ে তোলার উপায় নিয়ে আলোচনার পাশাপাশি আলোকসজ্জা, রঙের ব্যবহার এবং ইনডোর প্লান্টের গুরুত্বের উপর আলোকপাত করেন বক্তারা। ফুটবলে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইউরুগুয়ে হতে পারে লাতিন আমেরিকায় বাংলাদেশের ব্যবসা বিস্তারের অন্যতম কেন্দ্র। ঢাকায় দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে এক আলোচনায় কথা বলেছেন ব্যবসায়ীরা। পররাষ্ট্র মন্ত্রণালয়, গবেষণা সংস্থা পলিসি এক্সচেঞ্জ এবং বাংলাদেশে ইউরুগুয়ে কনসাল জেনারেল মুস্তফা কে সোবহানের যৌথ উদ্যোগে আলোচনায় দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে কথা বলেন আলোচকরা। ঢাকায় দেশটির কোনো দূতাবাস না থাকায় দিল্লি থেকে ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশের জন্য নিযুক্ত রাষ্ট্রদূত আলবার্ট গুয়ানি ছিলেন বৈঠকে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব রিয়াজ হামিদুল্লাহ এবং দেশের কয়েকটি খাতের শীর্ষ ব্যবসায়ীরা দেশটি থেকে উল, সয়াবিন এবং তথ্য প্রযুক্তি ব্যবসার সম্ভাবনা নিয়ে কথা বলেন। Nowadays, it is ridiculous to say that geography is an imposition. We are far away, yes, but that does not mean that it's a barrier. We can do things. The thing is that we have the will to do things. Generally, the relation between different countries has had, in many ways, maybe a political initiation and the discovery of great opportunities between one and the other. So we want to be a platform to be useful for both sides. সংবাদে সময় হলো আবারও বিরতির। আর বিরতির পর যখন ফিরছি তখন থাকছে অর্থ পাচারে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ, জড়িতদের শাস্তি না হলে ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙা যাবে না মন্তব্য। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক ডক্টর মাহবুবুল্লাহ বলেছেন, রাষ্ট্রকে বেসরকারীকরণ করে বিগত আওয়ামী শাসনামলে অর্থ পাচার করতে বিচার বিভাগকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। পাচার করা অর্থ ফিরিয়ে আনা সম্ভব উল্লেখ করে বর্তমান সরকার সহ নির্বাচিত সরকারকে এজন্য অভিজ্ঞ ব্যক্তিদের সহযোগিতা নেয়ার পরামর্শ দিয়েছেন তিনি। অর্থ পাচারের জন্য দায়ীদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো না গেলে ফ্যাসিবাদী ব্যবস্থা ভাঙা যাবে না বলে জানান বক্তারা। রোকসানা আমিন জানাচ্ছেন। আওয়ামী শাসনামলে ব্যাপক অর্থ পাচার নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার প্রধান অতিথি বাংলাদেশ অর্থনীতি সমিতির আহ্বায়ক অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ। গত 15 বছরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তি স্বার্থে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতির মাধ্যমে অর্থ পাচার করেছে তা ফিরিয়ে আনা সম্ভব কিনা? সম্ভব, সময় সাপেক্ষ এবং প্রক্রিয়াটা অত্যন্ত জটিল একটা প্রক্রিয়া এবং এর জন্য আরও ব্যাপক তৎপরতার প্রয়োজন এবং ব্যাপক যেটাকে বলা যায় আন্তর্জাতিক আইন, অর্থ আইন, এইসব ব্যাপারে অভিজ্ঞ লোকদের সাহায্য গ্রহণ করা প্রয়োজন এবং সেটা করতে পারলে হয়তো আমরা সবটা না পারলেও বিরাট একটা অংশ ফিরিয়ে নিয়ে আসতে পারবো। পরবর্তীকালে যে সরকার আসবে সেই সরকারও যদি এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে চেষ্টা চালায় তাহলে মনে হয় আমরা কিছুটা সফল হতে পারবো। অতীতে বিচার বিভাগ অর্থ পাচারে সহায়তা করেছে বলে অভিযোগ করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান। এই অর্থ পাচারের সাথে দেশের সামগ্রিক যে ব্যবস্থাপনা, সেই সমগ্র ব্যবস্থাপনা আমরা জড়িত ছিল। অর্থ পাচার একটা বসন্তকাল ছিল মনে হচ্ছিল, একটা মৌসুম ছিল মনে হচ্ছিল যে এই গত আওয়ামী সরকারের আমলে কিছু কিছু বিচারপতিরাও কিন্তু অর্থ পাচারের পৃষ্ঠপোষকতায় তারা বিচার ব্যবস্থাকে তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অতীতে বিচার ব্যবস্থাও কিন্তু অর্থ পাচারকে প্রোটেকশন দিয়েছে। অর্থ পাচার বন্ধে একটি নৈতিক রাষ্ট্র গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয় বিতর্ক প্রতিযোগিতায়। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ বেভারেজ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রক ব্যবস্থাপনা সমন্বয় ও বাস্তবায়নে সংস্কারের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার হয়েছে। BCSIR এর পরিচালক মঞ্জুর মোর্শেদ আহমেদ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান SK শামীমউদ্দিন, সাবেক সচিব মাহবুব কবির মিলন সেমিনারে বক্তব্য রাখেন। এ সময় সরকারি সংস্থা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং খাদ্য শিল্পের প্রধান স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেন। সেমিনারে বক্তারা দেশের খাদ্য নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থার ঘাটতিগুলো সুচারুরূপে তুলে ধরেন এবং কার্যকর ও বিজ্ঞান ভিত্তিক প্রয়োগের জন্য সুগঠিত কাঠামোর প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় সমাবর্তন হয়েছে। রাজধানীর মতিঝিলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান উদযাপন করেন গ্র্যাজুয়েটরা। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফজলুল কবির খান। একাডেমিক শোভাযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানটি শেষ হয় কৃতি গ্র্যাজুয়েটদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মাধ্যমে। অনুষ্ঠানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ফাদার প্যাট্রিক ডি গাফনি, আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ এবং অন্যরা। সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইউনিভার্সিটি অফ নটরডেমের প্রফেসর ডক্টর আর স্কট অ্যাপেলবে। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আলোকিত মানুষ হওয়ার আহ্বান জানান। সাতক্ষীরায় শিশুদের সুরক্ষা বিষয়ে কর্মশালা ও প্রেস ব্রিফিং হয়েছে। উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহবুবা আক্তার। এতে 5 জেলার 30 জন অংশ নেন। ব্রিফিংয়ে ছিলেন নিউ ইয়র্ক ভিত্তিক সংগঠন সিনারগসের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এশা হোসেন, প্রোগ্রাম ম্যানেজার এম রিজওয়ান খান, মোর্শেদ খান চৌধুরী, গণমাধ্যম বিষয়ক উন্নয়ন সংস্থা সমষ্টির প্রোগ্রাম কোঅর্ডিনেটর জাহিদুল হক খান, খুলনা বিভাগীয় কোঅর্ডিনেটর শরীফুল কায়সার সুমন। এছাড়াও সিনারগস ইন্টারন্যাশনাল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ICBC প্রকল্প, বাংলাদেশ শিশু একাডেমি, বাংলাদেশ ECD নেটওয়ার্ক বেন, ব্র্যাক, CIEPRB, IWF, উত্তরণ, পদক্ষেপ ও সমষ্টি ফাউন্ডেশনের সদস্যরা অনুষ্ঠানে ছিলেন। কর্মশালা শেষ হবে সোমবার। সংবাদে আবারও নিয়ে নিচ্ছি বিরতি। আর বিরতির পর খেলার খবরে থাকছে। বিরতির পর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। হবিগঞ্জের মাধবপুরে SM ফয়সাল মেধাবৃত্তি ও শিক্ষার্থী সংবর্ধনা দেওয়া হয়েছে। সৈয়দ সৈয়দউদ্দিন কলেজের প্রাঙ্গণে এক সভায় 577 জন শিক্ষার্থীকে সম্মাননা আর্থিক অনুদান দেওয়া হয়। সে সময় ছিলেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান, সিলেট শাহজালাল প্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, প্রধান পৃষ্ঠপোষক সাইহাম গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ফয়সাল এবং অনেকে। রাজধানীর লালমাটিয়ার লিজেন্ড ইন্টারন্যাশনাল স্কুলে 15তম বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড ঢাকা দক্ষিণ আঞ্চলিক পর্বের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। উপমহাদেশের স্বনামধন্য পদার্থবিদ অধ্যাপক ডক্টর খোরশেদ আহমেদ কবিরের নেতৃত্বে 900 শিক্ষার্থী এতে অংশ নেন। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক FA জাহাঙ্গীর মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড নেশনের উপদেষ্টা নজরুল ইসলাম। বিজয়ী শিক্ষার্থীদের ঢাকার জাতীয় পর্বে অংশ নেবে। এবছর 5 জনকে 55তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে ফ্রান্সে পাঠানো হবে এবং 8 জন সৌদি আরবে এশিয়ান ফিজিক্স অলিম্পিয়াডে এবং 5 জন বুলগেরিয়ায় ইউরোপিয়ান অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। নির্মাণ শিল্প খাত উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে স্থপতিদের প্রতি আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট বাস্তোয়ির 26তম নির্বাহী পরিষদের অভিষেক এবং 25তম নির্বাহী পরিষদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি নির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সংগঠনের নবনির্বাচিত সভাপতি স্থপতি প্রফেসর ডক্টর আবু সাইদ এম আহমেদ শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি মীর মঞ্জুরুর রহমান, IEEBর প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম, রাজুকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
মুক্তির নিঃশ্বাসে আনন্দ উচ্ছ্বাসে মিলবে সবাই হৃদয়ের ক্যাম্পাসে, এই স্লোগানকে ধারণ করে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের এসএসএমসি সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের এসএসএমসি ডে। আনন্দ ঘন পরিবেশে কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী দিনটি উদযাপন করেন শিক্ষার্থীরা। আয়োজনে কিট সংগ্রহ, পিঠা উৎসব, জাতীয় পতাকা উত্তোলন, ক্যাম্পাসে আড্ডা, আনন্দ র্যালি, কেক কাটা, স্মৃতিচারণ, বর্তমান ও প্রাক্তনদের রম্য বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আয়োজনে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার সহ অন্যরাও উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। রাজধানীতে অনলাইন ফাউন্ডেশন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ক্যান্টনমেন্ট ইসিবি এলাকার নিভানন কাণ্ডতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজনে শিশুরা মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাকের সভানেত্রী আফরোজা হেলেন, অনলাইন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও অনলাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খান মোহাম্মদ আখতারুজ্জামান সহ অন্যরা। চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় চট্টগ্রাম ব্রাদার্স ইউনিয়ন ও মোহাম্মদনগর ফুটবল একাডেমির খেলাটি 1-1 গোলে ড্র হলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে। সেখানে ব্রাদার্স ইউনিয়ন জয়লাভ করে। টুর্নামেন্টে চট্টগ্রামের শীর্ষ 8টি ফুটবল দল অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। অনুষ্ঠানটি উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহানুর রহমান। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 6 সংস্কার কমিশনের রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ। করণীয় নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে শুরু হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীকে গুলি। স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ড গবেষণা করে জাতির সামনে তুলে ধরবে অন্তর্বর্তী সরকার। ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান। আর্থসামাজিক অগ্রগতি নিশ্চিতে পরিবেশ সহ সার্বিক সচেতনতায় তাগিদ। চট্টগ্রাম সমিতি ঢাকার মেজবান ও মিলন মেলায় সম্প্রীতি জোরদারে গুরুত্বারোপ। বগুড়ায় দই ও মিষ্টান্ন তৈরিতে মানসম্পন্ন দুধের চাহিদা থেকে 3 ভাইয়ের গরুর খামার। দুগ্ধ শিল্পের সুষ্ঠু বিকাশে বাজারে দুধের মান নিয়ন্ত্রণে গুরুত্বারোপ। এবং বিপিএল-এ টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের কৃতিত্ব পুরো দলকে দিলেন বরিশাল ফ্র্যাঞ্চাইজি মালিক। বিভাগীয় শহর বরিশালেই হবে জয়োৎসব। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com-এ যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।